নমস্কার, আমি মোনালিসা আনফিল্টার লাইফ থেকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম। এবং এই ভিডিওটা আমি করছি এই জন্যেই, আমার মনে হলো যে তোমরা আমাকে এত ভালোবাসো, আমার উপর এত ভরসা করো, তোমাদেরকে জানানোটা খুব জরুরি। এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা প্লিজ প্লিজ শোনো। তোমরা একটু আগে আমার একটা কমিউনিটি পোস্টে দেখতে পেয়েছো যে আমি দিয়েছি আমাদের ছোট্ট পান্তুয়া ওদের মায়ের কাছে শিবদাদুর বাড়িতে চলে গেছে। এর আগের সপ্তাহে আমার জন্মদিনের দিন ওদের ভাই রসগোল্লা শিবদাদুর কাছে চলে গেছে। তো রসগোল্লার জন্য তো আমি আমার সামর্থ্য মতো সমস্ত কিছু করেইছি। এবার পান্তুয়ার আপডেটটা তোমাদেরকে দিই। আমি পান্তুয়ার ওই সিচুয়েশানের ভিডিওগুলো আর করিনি, কারণ দেখো, পান্তুয়ার যে সিচুয়েশানটা হয়েছিল সেই ভিডিওটা প্রথম কথা আমি আর চ্যানেলে রাখতে চাইনি, কারণ এটা তো সারা জীবনের মতো থেকে যাবে, আমার কষ্টটা আরও বাড়বে, আমার মানসিক চাপ আরও বাড়বে, তার সাথে তোমাদেরও কষ্টটা বাড়বে। তো সেই জন্য আমি আর কিছু দিইনি। আর তাছাড়া আমাকেও একটা শক্ত হওয়ার ব্যাপার তো আছেই, জানো, যেহেতু বাজরাংরা আছে এবং আমার বিড়ালদের মধ্যে ঢোলক, মাদল, লেবু, রাজভোগ ওরা আছে। তো আমাকে, আমার ঘন্টু আছে, তো সেই জন্য আমাকে তো সুস্থ থাকতে হবেই। তো পান্তুয়া সুন্দর খেলাধুলা করছিল, খাওয়া দাওয়া করছিল। গত 3 দিন আগে থেকে বিকেল থেকে খাওয়া বন্ধ করে দিল। আমি দেখলাম ওর নাকে সর্দি আছে। তো আমি মেডিসিন দিয়েছি, আমার যা যা মেডিসিন ওর দেওয়ার দরকার আমি দিয়েছি। এবার ওদের না, বিড়ালদের মধ্যে একটা জিনিস কি হয়, যা তোমরা হয়তো অনেকেই ভালো বুঝবে। ডগিরা যেমন সারভাইভ করতে পারে, ওরা মেডিসিন নিলে না, ওদের ওদের শরীর খারাপ হলে ওরা কি করে, এরকম গাটাকে ফুলিয়ে ফার্স্টে বসে থাকে, তারপরে ওদের মধ্যে একটা খিঁচুনি হয়, হাত পা নেড়ে যায় সমানে, হ্যাঁ, টান টান করে, একবার শরীরটা লম্বা হয়ে যায়, এটাও হতে থাকে। এবার ওই যখন ধরা পড়ছে শরীর খারাপটা, তখন যে মেডিসিনটা দেওয়া হচ্ছে, তারপরে না ওরা আর মেডিসিনটা নিতে পারে না। মানে ওদের তখন মেডিসিনটা দিলে ওদের না শ্বাসনালীতে আটকে যাওয়ার একটা ভয় থাকে। খাবার তো কিছু খায়ও না, কিন্তু আমরা তবু ড্রপারে করে করে মেডিসিন দিয়েছি, ভিটামিন থেকে শুরু করে যা যা দরকার সমস্ত কিছু দিয়েছি 3 দিন ধরে। ওর যে জিনিসটা হয়েছিল, ও একদম ফ্ল্যাট হয়ে শুয়েছিল, মাঝে মধ্যে না হাতটাকে এরকম এরকম করছে, মানে কাউকে যেন একটা ডাকছে। তো যথারীতি মায়ের মন অনুযায়ী বা বাবার মন অনুযায়ী আমাদের মনে হচ্ছিল যে হয়তো ওর মা বা ভাইকে দেখতে পাচ্ছে। তো আমি তখন রসগোল্লা চলে যাওয়ার পর থেকেই আমি মনটাকে শক্ত করে নিয়েছিলাম, নিয়ে আমি ওদের মা ধানিকে বলছিলাম, ধানি তুই পান্তুয়াকে এত কষ্ট দিস না, তোর কাছে নিয়ে যা, আমার কাছে যতদিন পাঠিয়েছিস আমার ক্ষমতা অনুযায়ী তো আমি ওদের রেখেছি ভালো, এবার ওর তোকে প্রয়োজন, তুই শিব ঠাকুরকে বল, শিবদাদুকে, যে নিয়ে যেতে। আমি একটু ঈশ্বর বিশ্বাসী মানুষ, জানো তো, আর ওদের কষ্টটা আমি দেখতে পারি না চোখে। তো 3 দিন ধরে বাচ্চাটা শুয়ে আছে কনস্ট্যান্টলি, না ও কিন্তু কোনো মুভমেন্ট করছে না, খালি হাতটাকে এরকম এরকম করে করে নেড়ে যাচ্ছে। তার মধ্যে ড্রপারে করে আমরা একদম হালকা করে সেরেলাক দিয়েছি, যে প্রাণটা আছে তাকে তো পেটে তো কিছু তো তাকে দিতে হবে খাবার, সেরেলাক। আর ওইটুকু বাচ্চা, ওর স্যালাইন নেওয়ার মতো অবস্থাও নেই, স্যালাইন আমি আরোই দিইনি, কারণ আমার তো একটা অভিজ্ঞতা আছে, স্যালাইন দিলে ওই বাচ্চাটাকে ছুঁচ ফুটিয়ে, মানে আঘাত দিয়ে, যন্ত্রণা দিয়ে শেষ সময়টুকুতে আমি দিতে চাইনি। আমি জানতাম যে ও থাকবে না, তবু আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করেছি। আমরা এমন করে ড্রপারে করে এই সেরেলাকটা ওকে দিতাম যাতে ওর শ্বাসনালীতে না আটকায়, ও কিন্তু ঘিরত, সুন্দর করে খেত। এবার ওকে আমরা মেডিসিনও ওইভাবে ড্রপারে করে করে অল্প অল্প করে করে দিয়েছি, জল দিয়েছি, ইলেকট্রলের জল দিয়েছি, কিন্তু ও খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর যেন মনে হচ্ছে পুরো ঘুমাচ্ছে, মানে খুব গভীর ঘুমাচ্ছে, কিন্তু কোনো মুভমেন্ট করছে না। ইতিমধ্যে মাদল ওকে সেই চাগিয়ে যেমন কোলে নেয়, এরকম মুখ দিয়ে ঘেঁটিটা ধরে তুলছে, করছে। আমি ভাবলাম যে ওদের একটা হয়তো কোনো থেরাপি থাকে। মাদল তো প্রচণ্ড ভালোবাসে, ও নামেই দাদা, ওর বাবা মার জায়গাটা মাদল নিয়েছে। দেখলাম তাতেও কিছু হচ্ছে না।
ভগবানকে সমানে ডাকছি, বজু ভাইকে ডাকছি যে ভাই ওকে এত কষ্ট দিস না, ওকে নিয়ে যা, নিয়ে যা, ওকে তোদের কাছে নিয়ে যা। কিন্তু বলে না ওই যে সময়টা যেদিন যার আছে সেই সময়টাতেই তাকে যেতে হবে। তো ওর বোধহয় আজকের এই দুপুরবেলার সময়টাই ছিল, এবং ওর নাক তার মধ্যে বারবার সর্দিতে আটকে যাচ্ছিল। বারবার কটন ভিজিয়ে গরম জলে নাক সর্দি দিয়ে সর্দিগুলো নাক থেকে সরিয়ে দিয়ে নাকটাকে পরিষ্কার করছিলাম, চোখ মুখ পরিষ্কার করে দিচ্ছিলাম, অনেক করেছি। আজকে অবশেষে ওরা পেলো, দুই ভাই রসগোল্লা আর পান্তুয়া মাকে পেলো। রাজভোগ এখনও সুস্থ আছে, তবে একটু ঠান্ডা লেগেছে। রাজভোগকে আমি ওষুধ দিয়েছি, ঠাকুরের কাছে প্রে করো অ্যাটলিস্ট রাজভোগটা যেন আমাদের কাছে থেকে যায়। তো আমি আশা করছি না, ওদের মায়ের হয়তো কষ্ট হচ্ছে, বাচ্চাগুলোকে একদম ফেলে রেখে গেছে। তো আর একটা জিনিস জানো তো, বিড়ালদের না মা হারা বাচ্চাকে সারভাইভ করানো খুব মুশকিল হয়। আমাদের দেখো, আমরা যতই করি না কেন, আমাদের মানুষের হাত না নোনা হাত। তো ওদের মায়ের কন্ট্রোলে যখন ওদের মায়েরা একটা নির্দিষ্ট দিন অবধি ওদের প্রশিক্ষণ দেয় ওরা জন্মানোর পর। তো সেই সময়ের মধ্যে যদি মানুষের হাত ওদের শরীরে পড়ে যায় না, ওদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়। আমার তো কিছু করার নেই, কারণ ওর মা ছিল না, আমাকে তো দায়িত্বটা নিতেই হতো। তো যাই হোক, আমরা তো হাত টাত ভালো করে স্যানিটাইজ করে তারপরেই ওকে দিতাম। কিন্তু তবু ওই যে বলছি, বিড়ালদের মা ছাড়া সারভাইভ করানোটা না ভীষণ মুশকিলের হয়। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, দেখো আমার দিক দিয়ে আমি কোনো ত্রুটি করিনি। আমার বাড়িটা বলি, আমার শ্বশুর বাড়ি, আমি তো আমার শ্বশুর বাড়িতে থাকি। আমার শ্বশুর বাড়ি, আমাদের শ্বশুর বাড়িটা শরিকি বাড়ি। সেখানে আমার পিস্তত ননদের, দোতলাটা আমার পিস্তত ননদের দিদির পোর্শন। একতলায় দুটো ঘর, আমার বিয়ের পর একটাতে আমি আমার বর থাকতাম, একটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকতেন। তো মেয়ে হলো, যথারীতি জায়গার একটু দরকার হলো। সেই সময় আমার শ্বশুর মশাই আমাদের 3তলা ছাদের ওপরে আমার এই পোর্শনটা করে দেয়। এখানে একটা ছোট্ট কিচেন, ওপেন কিচেন, একটা ডাইনিং রয়েছে, একটা বেডরুম রয়েছে মোটামুটি একটা সাইজের। তারপরে আমার মেয়ের একটা ছোট পড়ার ঘর রয়েছে, একটা ডবল বেড ঢুকে গেছে, এবং সেটা তোমরা আমার বাড়িতে এলে বুঝতে পারবে। সোহিনী এসেছিল, সোহিনী জানে। ওটা হয়তো আমি বলেই সম্ভব হয়েছে, আমি খুব গুছিয়ে সুন্দর করে রাখি বলে, এবং ঠাকুর ঘর আছে ওখানে। তো বাজরাংরা প্রত্যেকে কিন্তু আমাদের বেডরুমেতেই থাকে, আমরা সবাই একসাথে থাকি আমাদের বেডরুমে। এবার রইল ডাইনিংটা। তো আমি ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ডাইনিংয়ে এনে এনে রাখছি। এবার কি হচ্ছে, আমার পাখি আছে, পাখি আমার ডাইনিংয়ে থাকে, আমার ককটেল আছে। তো মাদল ঢোলক সবাই আমাদের ডাইনিংয়ে এসেই শুচ্ছিল। হঠাৎ একদিন মাদলকে দেখছি যে মাদল খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে ককটেলগুলোকে অ্যাটাক করার চেষ্টা করছে। বেড়ালদের একটা টেন্ডেন্সি থাকে পাখিদের অ্যাটাক করার। এবার দেখো, সেই পাখিরাও তো আমার ছোট থেকে সন্তান, আর যে যতই বলুক ওদের সন্তান বলতে না। অনেকে বলে যে ওদের কেন সন্তান বলবে, সব ফালতু কথায় আমি বিশ্বাসী নই, আমি ওদেরকে সন্তানই মনে করি। যে বাচ্চাগুলোর চোখ ফোটা অবস্থা থেকে আমি নিজের বুক পাঁজর দিয়ে আগলে রেখেছি, যাদেরকে আমি কোনোদিন অসহায় অবস্থাটুকু বুঝতে দিইনি, তাদের ওপর আমার আলবাত অধিকার আছে, তাদের ওপরে আমার আলবাত অধিকার আছে, এবং আমি তাদের সন্তান হিসাবে ভাবতে বাধ্য, এবং ওরা আমার সন্তান, আমি ওদের মা, এটাই আমাদের পরিচয়। কোনো কুকুর নয়, কোনো বিড়াল নয়, কোনো ছাগল নয়, কোনো গরু গাধা নয়, ওরা আমার সন্তান, আমি ওদের মা, এটা আমরা দু তরফেই ভাবতে বাধ্য। তো যারা বলে তাদের জন্য এই উত্তরটা আমার ছিল। যে সকল মানুষজন বলে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের কথা বলে বলে আমার মনে হয় না। তো তার মধ্যে যেটা বলছিলাম, আমি ওদেরকে আমার ডাইনিংয়ে এনে রাখতাম। এবার মাদলকে যখন দেখছি পাখিদের অ্যাটাক করছে, যথারীতি আমাকে মাদলকে তখন বলতে হচ্ছে মাদল আর ঢোলককে বাইরেটায় থাকতে। আর বাইরেটা মানে কিন্তু ওরা খোলা ছাদের তলায় থাকছে না, আমাদের চিলেকোঠার ঘর আছে, ওখানে মাদল আর ঢোলক থাকে, কোনো অসুবিধা হয় না। গোটা সিঁড়িটা আমাদের পরিষ্কার গরম থাকে, বেশ পুরনো দিনের বাড়ি আমাদের, মানে সিঁড়িতেও ওরা থাকতে পারে সুন্দর। তো সেই জন্য আমি ওদেরকে বাইরেটা ছেড়ে দিচ্ছিলাম। এবার সকালবেলা যখন ঢোলক মাদল আসছে, বাচ্চাগুলো কি করছে, ওদের ডাক শুনেই সমানে বেরোনোর চেষ্টা করছে।
আমাকে ওদেরকে ছেড়ে দিতে হচ্ছে। স্বাভাবিক, ওরা দাদা দিদির সাথে একটু খেলবে। এবার রাত্রিবেলায় আলো টালো বন্ধ করে সেই একদম পুরো গদি টদি করে দিয়ে ওদেরকে শোয়াচ্ছিলাম, ওরা শুচ্ছিল। প্রথম প্রথম তো ঢোলক মাদলও ওদের সাথেই শুতো, তারপরে পাখিদের ওরকম করার পরে ওরা আলাদা শোয়। এবং একটা ঘটনা তোমাদের বলে রাখি, ঢোলক মাদল দুই ভাই বোন, মাস্তুতো ভাই বোন ওরা। মাদল কিন্তু ঢোলকের থেকে 5 মাসের ছোট, কিন্তু দুজনের একটি সম্পর্ক তৈরি হয়েছে। তো একটু প্রেম প্রেম ভাব দুজনের মধ্যে, খুবই জমাটি প্রেম একটা চলছে। তো সেই জন্য ওরা দুজন শিফট করে গেছে। আর মাদল ঢোলক দুজনে প্রত্যেকে ভাইদেরকে মারাত্মক ভালোবাসে। এবার রাতটুকু ওরা আমার এখানে থাকছে। সারাদিন কিন্তু ওরা ঘরের ভেতরে থাকতে চাইছে না, আমি ধরে ধরে আনছি যত, ওরা তত চেঁচাচ্ছে। এবার ওরা চেঁচালে কী হচ্ছে, বাজরাংরা চেঁচাচ্ছে। তো তখন আমাকে যথারীতি এবার ওদের মনের উপর প্রেশার পড়ছে, যদি ওদের দাদা দিদির কাছে না যেতে দিতে হচ্ছে। সেক্ষেত্রে যদি বলো শীতকালে যে রোদটা ওরা পাচ্ছে, তারপর সন্ধেবেলা হলে তুলে নিচ্ছে, কিন্তু সন্ধেবেলা আবার ওরা যেতে চাইছে। রাত্রিরের আগে অবধি ওদের যেটুকু ঠান্ডা লাগছে, আমার তো কিছু করার নেই। কিন্তু দেখো, আমি কিন্তু প্রচণ্ড রিস্ক নিয়েই কিন্তু আমি ওদের আমার নিজের সন্তান মনে করে আমার ঘরে রাখি। সেটা কেন বলছি, ঢোলক মাদল ওরা তো বড় হয়ে গেছে, ওরা তো পাড়ায় আশেপাশে যায়, ওদের অনেক বন্ধুবান্ধব আছে, তাদের সাথে খেলাধুলা করে। লেবু, ওদের অনেক বন্ধুবান্ধব আছে। এবার কি হয়, বেড়ালদের গায়ে ছোট 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 পোকা হয়, যে পোকাগুলো ডগিদের টিকফি বাড়ানে না, কিন্তু ডগিদের গায়ে যদি হয় মারাত্মক ইচিং হয় ওদের গায়ে, আর স্কিনে একটা সমস্যা হয়। যেটা কিন্তু আমাকে ডাক্তারবাবু বলেছিলেন, মানে বুবু রায়ের ডাক্তারবাবুকে আমি দেখাই, ডাক্তারবাবু বলেছিলেন তা যে এইটা হতে পারে। তারপরেও আমি দিবারাত্র পরিশ্রম করে যত রকম মানে নমোটিক স্প্রে আমি ইউজ করি, আমার বজরংদের দিই, ওদেরকে দিই, ঘরে কর্পূর দেখাই, কর্পূর রেখে দিই, খোলা কর্পূর উঁচুতে রেখে দিই যাতে পোকা না হয়। বিড়ালদেরকেও আমি নমোটিক স্প্রে দিই যাতে ওদের থেকে এদের গায়ে পোকা না আসে, এদের থেকে ওদের গায়ে না আসে। বড় বিড়ালদেরকেও দিই যাতে আমি সবাইকে সুন্দরভাবে ঘরে রাখতে পারি। এই রকম কিন্তু আমি কখনো মানে চিন্তা ভাবনা বা ধারণা রাখিনি মনেতে যে ওদেরকে ঘরে ঢুকতে দিলে আমার বজরংদের গায়ে পোকা হবে। কারণ বজরং শুধু আমার এই বাচ্চারা নয়, আমার বিড়াল কুকুর যত আছে সবাইকেই আমি একসাথে নাম দিয়েছি বজরং। ওরা সবাই আমার সন্তান। তো আমি সেই জন্যই তোমাদেরকে এতটা বিস্তারিতভাবে বললাম। আমি আমার সাধ্যমতো অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, কিন্তু আমার হাতে তো এর বাইরে আর কিছু নেই। তো আমি রসগোল্লা যেদিন চলে গেল সেদিন আমার জন্মদিন ছিল। সত্যি কথা বলতে দেখো, আমার বর মেয়ে অনেক দিন ধরে আনন্দ করছিল, ওরা একটা খাবারের আমি যা যা পছন্দ করি অর্ডার দিয়েছিল, সেটুকু না খেলে নয়। আমার ঠাকুমা বলতো অন্ন কোনো দিন ফেলে দিতে নেই, সেই জন্য খাবারটুকু কোনো রকম খেয়েছিলাম। এর বাইরে আমি কোনো রকম সেলিব্রেশন সেদিনকে করিনি। আমি সারাদিন এত কেঁদেছিলাম যে রাত্রির বেলা আমার শ্বাসকষ্ট হচ্ছিল, আমার শ্বাসকষ্টের প্রবলেম চলে এসেছিলো, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে যখন আমি দেখলাম পান্তুয়াকে শরীর খারাপ হতে দেখতে, তখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে, এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা তোমরা সবাই আছো, তোমরাও আমাকে লিখেছিলে যে তুমি একটু শক্ত হও, কারণ শক্ত না হলে তোমার বাকি বাচ্চাদেরকে কিন্তু তুমি সামলাতে পারবে না, এই আঘাত কিন্তু তোমাকে পেতে হবে। ঈশ্বর তোমার কাছে পাঠিয়েছেন মনে করে। এবং ইনফ্যাক্ট আমারই একটা লেখা ছিল যে আমি তোদের দাসী, আমার কমিউনিটিতে পোস্ট করা আছে, স্ক্রল করলে দেখতে পাবে যে আমার লেখাটাতে ছিল, আমি এই রকমভাবে লিখেছিলাম যে ভগবান আমার কাছে পাঠায় এবং আমি ওদের জন্য করতে বাধ্য, যে সময়সীমাটায় ভগবান আমার কাছে পাঠায় আমি আমার দায়িত্ব করব, তারপর ভগবান যখন আবার ওদেরকে চাইবে ভগবানের কাছে ওদেরকে ফিরিয়ে দেব। এই বলে আমি আমার মনটাকে শক্ত করেছি। এবার দেখো, আমি যদি মনে মনে ভাবলাম যে কষ্ট তো প্রচণ্ড হচ্ছে, শুধু আমার একার নয়, আমার বরের হচ্ছে, আমার মেয়ের হচ্ছে, কিন্তু যদি আমি এইভাবে কাঁদি, মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের কাছে আমি হচ্ছে সব, ওরা আমাকে নিজের শক্তি মনে করে। মানে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যদি দেখে যে আমি অচল হয়ে গেছি, ওরা ভাবে, ওরা দিশেহারা হয়ে পড়ে। আমার মেয়ে, মানে একটা ছোট উদাহরণ দিচ্ছে, আমার মেয়ের যখন ছোটোবেলায় দাঁত নড়তো, মা তুমি আমার দাঁতটা ফেলে দাও, মানে ও ডাক্তারের কাছে যাবে না, ওর ভরসা ওর মায়ের ওপরে, প্রচণ্ড ভরসা করে। তো সেক্ষেত্রে আমি যদি এরকম মনটা খারাপ করি, ওদেরও মনে মানসিক প্রেশার পড়ে, গল্পটা কাঁদে।
বাচ্চাগুলোর কষ্ট হয়, এবং ঢোলক মাদলেও আমাকে কষ্ট পেতে দেখলে খুব কষ্ট পায় ওরা। আর তাছাড়া দেখো, জীবন তো বড় অল্পের। আজ জীবন আছে, কালকে জীবন নেই। আমার জীবন কতদিন আমি তো সেটাও জানি না। তো এরম আমি যদি এত কষ্ট করি, দুঃখ করি, আস্তে আস্তে তো আমার জীবনের দিনগুলোও কমে আসবে, আমারও তো বয়স হবে একদিন। হ্যাঁ, তো আমিও তো আমার এই হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পাবো না। তো এই সব চিন্তা করেই নিজের মনকে অনেক শক্ত করলাম, জানো তো, অনেক শক্ত করতে হলো আমাকে নিজের মনকে। এবং কি করব বলো, আজকে খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস ভাবছি যে না, ধানি ওর বাচ্চাদের, দুজন বাচ্চাকে ওর কাছে পেয়েছে। এবার ধানির যদি মনে হয় যে না, মায়ের কাছে রাজভোগ থাক, বড় হোক, তাহলে থাকবে। আর যদি মনে হয় না আমি রাজভোগকেও আমার কাছে নেব, তাহলে নিয়ে নেবে। আমি এইভাবেই মনকে শক্ত করছি। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি যে আকাশে ধ্রুবতারাতে ধানিকে দেখতাম, সেটা আমি আর দেখি না রসগোল্লা চলে যাওয়ার পর থেকে, জানো তো। কারণ আমার না খুব কষ্ট হয় ওদের আকাশে দেখতে। আমি সেদিনকার পর থেকে আমি আর আকাশের দিকে রাত্রিরে, তার আগে রোজ রাতে যেতাম, ধানির সাথে কথা বলতাম ওই ধ্রুবতারা দেখে। এখন না, আমি আর তারপর থেকে, রসগোল্লা যেদিন চলে গেছে তার পরদিন থেকে না আমি দেখিনি। কারণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে কী প্রকারের মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম, তোমরা চিন্তা করতে পারবে না। এমনি আমার নার্ভের প্রবলেম আছে, আমি কিন্তু রীতিমতো রেগুলারলি আমাকে মেডিসিন নিতে হয়। তারপরে আমি যে প্রকারের অসুস্থ হয়ে পড়ছিলাম, তুমি চিন্তা করতে পারবে না। মানে তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন রাতে ঘুমাই, প্রথমত আমার একটা হ্যাবিট আছে লেখা। এটা ছাড়া আমি বাঁচবো না। আমি প্রতিদিন রাতে একটা কিছু না কিছু লিখি। লেখার পর আমি যখন শুই, অনেকটা রাত হয়ে যায়, শোয়ার পর আমার যতক্ষণ না ঘুম আসে, আমি ততক্ষণ হনুমান চালিসা লাগাতার পাঠ করে যাই। ততক্ষণ আমি লাগাতার হনুমান চালিসা পাঠ করে যাই, এবং ভোলে বাবা থেকে শুরু করে সমস্ত ঠাকুর, যতজন ঠাকুরকে আমি ভালোবাসি, আমি প্রত্যেককে স্মরণ করি, তারপরে ঘুমাই। তাহলে তোমরা বলো আমি রাতে কতটুকু সময় ঘুমাই? এগুলো কার জন্য করি? এদের জন্য করি, যাতে এরা ভালো থাকে, এরা সুস্থ থাকে। তো তারপরেও ভগবানের যদি মনে হয় যে, আমার জানো তো একটা পাখি ছিল খুব সুন্দর। তো সেই পাখিটা চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হয়েছিল। তো আমার এক দাদা আমাকে বলেছিল যে আমার গুরুদেব হচ্ছে নিগমানন্দ পরমহংসদেব, আমরা জয়গুরু বলি। তোমরা জানো ওনার হালি শহরে আশ্রম আছে, অনেকেই হয়তো জানবে। তো ওই দাদা হচ্ছে আমার গুরু ভাই, মানে আমার ওই জয়গুরুর শিষ্য। উনি আমাকে বলেছিলেন, আমার এখনও কথাটা মনে পড়ে, বোন তুমি এত কেঁদো না, হয়তো ঠাকুরের তোমার পাখিটাকে খুব পছন্দ হয়েছে, ওই জন্য ঠাকুর তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে। ঠাকুর তো তোমার নিজেরই, তুমি তোমার এই জিনিসটা ঠাকুরকে দিয়ে ঠাকুরের কাছে আছে মনে করে তুমি নিশ্চিন্ত থাকো। তো তারপরে যখন আমার ঠাকুমা মারা যায়, আমার দিদা মারা যায়, দুজনেই আমার খুব কাছের, আমার ঠাকুমা দিদা, আমি খুব কেঁদেছিলাম আমার ঠাম্মি মারা যেতে, আমার দিদা মারা যেতে। তারপরে ওইটাই ভেবেছিলাম যে না, আমার ঠাম্মি আর দিদা আমার জয়গুরুর কাছেই আছে, ঠাকুরের কাছেই আছে। তো এইটাই বলতে চাই। আমি খুব ভেঙে পড়ি, জানো তো, কিন্তু শক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু মনটা খুব কেঁদে ওঠে। লাস্টে যখন পান্তুয়া একদমই হারিয়ে গেল শিবদাদুর বাড়িতে, লাস্টে ওর দুটো পা ধরে প্রণাম করলাম, করে বললাম বাবা যা, মায়ের কাছে আর ভাইয়ের কাছে যা, ভালো থাকিস, ভালো থাকিস। হয়তো অনেকগুলো বছর পর, অনেক অনেক বছর পর হয়তো তোদের সাথে আমার আবার দেখা হবে। অনেক অনেক বছর পর হয়তো তোদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পারলে অপেক্ষা করিস, নতুন জন্ম তো তোদের নিশ্চয়ই হবে, ভালো মানুষ জন্মে, যেন ভালো মানুষ হয়ে জন্মাস। কিন্তু এই রূপে তো তোরা ভগবানের কাছে থেকে যাবি। আমি অনেক অনেক বছর পর, আমার তো এখন অনেক দায়িত্ব আছে বাবা, আমার তো এখন অনেকগুলো বছর আমার চাই, আমার অনেক কিছু করা বাকি আছে, সেগুলো সেরে নিয়ে, আমার সব কাজ সব দায়িত্ব সেরে নিয়ে যেদিন আমি শিবদাদুর কাছে যাব তোদের, সেদিন তোদেরকে জড়িয়ে ধরে আদর করব। যেমন আগে, এখন যেমন আমরা খেলা করি, সেরকম আমরা খেলা করব, ছুটে ছুটে খুব খেলবো, হ্যাঁ, আর খুব কোলে নিয়ে আদর করব তোদের। তোরাও সেদিনকে ওরকম ছোট্টটাই থেকে যাবি,
আমার সাথে খেলা করবি, এই বলেই ওদের মানে মনটাকে শান্ত করে ওকে বিদায় জানালাম। আর তোমরা আমার চ্যানেলটাকে অনেক ভালোবেসেছো, আমার বাচ্চাদেরকে ভালোবেসেছো। আজকে আমি একটু একটু করে আমার এই চ্যানেলে, আমার মনে আছে আমার চ্যানেলে 55 সাবস্ক্রাইবার ছিল। পমকে তো ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই। আজকে আমার চ্যানেলটা ওই খুলিয়ে দিয়েছে। তো আর তোমাদের প্রত্যেককে, তোমরা যারা প্রথম দিন থেকে আজও অবধি আছো আমার সাথে, এবং নতুন যারা আমাকে ভালোবেসেছো, সবাই আমার হাতটা শক্ত করে ধরে থেকো আর এইভাবেই আমাকে ভালোবেসেছো। আমি না খুব ভালোবাসার কাঙাল, জানো তো। আমাকে যদি কেউ একটু ভালোবাসে না, আমি খুব খুশি হই। আমার ঝাড়গ্রামের দিদিটা, ও বেচারি ফোন নাম্বারটা দিতে পারে না ওর একটা কারণে, কিন্তু ও আমাকে খুব ভালোবাসে। ওর ওই স্নেহ ভালোবাসা আমার খুব ভালো লাগে গো। আমি সকলের কথা বলছি, তোমরা প্রত্যেকে আমাকে খুব 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 ভালোবাসো, তোমরা প্রত্যেকে। আমি হয়তো সবার নাম বলছি না, কারণ কারুর নাম যদি বাদ পড়ে যায়। প্রত্যেকে তোমরা খুব ভালোবাসো। তোমরা মানে ভাবতে পারবে না, এই সোহিনী যেদিন আমাদের বাড়িতে এসেছিল, আমি যে কি খুশি হয়েছে। এবং ও বারবার বলেছিল যে দিদি, আমার বোধহয় জীবনেই প্রথম আমি কালী পুজোটা এত ভালো কাটালাম। আর ও এত ভালো একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে। ও না অন্তর থেকে আমাকে ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে গো। ও আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসে, আর ওর মনটা খুব সরল, খুব ভালো মেয়ে ও। আর গুরুজি তোমাদের এন্টারটেন করে যাবে, আর আরও নাচ শেখাবে, আরও প্র্যাকটিস করতে হবে তোমাদের ভালো করে। গুরুজির নাচ, গুরুজির কোরিওগ্রাফি, সাথে বাজরাং দাদাদের, বাজরাং ভাইদের, তজু মামা, হুঙ্কার মামার দুষ্টুমি তো আছেই। হুঙ্কার মামা তো ভীষণ দুষ্টু হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে এই জিনিসগুলো আমার শেয়ার করার ছিল। ভালো থেকো, আর দিদিটাকে ভালোবেসো, দিদির উপর অভিমান করো না কখনো যে দিদি রাখতে পারেনি বাচ্চাদের ঠিক করে। বিশ্বাস করো, আমি আমার অন্তর থেকে চেষ্টা করেছি গো ওদের ভালো রাখবার, আর আমার কিছু করার ছিল না। আর আমি তো শিব ঠাকুরের, ভোলা বাবার ঊর্ধ্বে গিয়ে তো কোনো কাজ আমি করতে পারবো না, আর আমার কিছু করার ছিল না গো। আমার ওপর কেউ অভিমান রেখো না, আমাকে ভালোবেসো, ভালো থেকো, সকলে সুস্থ থেকো, আনফিল্টার্ড লাইফের সাথে থেকো। অনেক ধন্যবাদ সকলকে, ভালোবাসা। আমার গুরুজনদের জানাই অনেক অনেক প্রণাম, আমার সকল দাদা দিদিদের, জেঠু জেঠিমা, মাসি মাসিমা, সবাইকে আমার প্রণাম অন্তরের। আর ছোট ছোট ভাই বোনদের আমার অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।